রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। পাকিস্তান থেকে শতাধিক F-17 যুদ্ধবিমান কিনছে সৌদি আরব। ইরানেরও 60টি যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ। বাংলাদেশের কাছে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে নৌঘাটি স্থাপন ভারতের। সমরাস্ত্রের বাজার দখলে যুদ্ধবিমানের দাম 50% কমাবে চীন। ভারতের বিরুদ্ধে ধেয়ে আসছে ট্রাম্পের আরেক দফা শুল্ক ঝড়। জাতিসংঘের 66টি সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। পশ্চিমবঙ্গের হলদিয়ায় বাংলাদেশের নিকট নৌঘাটি স্থাপন করছে ভারত। বাংলাদেশ ঘিরে ভারতের নিরাপত্তা সংকট মোকাবেলায় পূর্ব ফ্রন্টে নৌশক্তি বৃদ্ধির উদ্যোগ নিতে বাধ্য হল ভারতীয় নেভি। এর আগে সম্প্রতি বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 4টি গ্যারিসন স্থাপন করেছে ভারত। এসব গ্যারিসনে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা ও ভারী অনেক অস্ত্র। ভারতের হলদিয়া শহর ও হলদিয়া বন্দরের অবস্থান হুগলি নদীর পশ্চিম তীরে। এর অবস্থান কলকাতা থেকে 104 কিলোমিটার দক্ষিণে এবং গভীর সমুদ্র থেকে 121 কিলোমিটার অভ্যন্তরে বঙ্গোপসাগরের মোহনায়। ভারত ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হলদিয়া নৌঘাটিতে প্রাথমিক অবস্থায় 100 নৌসেনা ও ছোট ছোট কিছু রণতরী রাখা হবে। বিশাখাপত্তমে অবস্থিত ভারতীয় ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে থাকবে হলদিয়া নৌঘাটি। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, 1971 সালের পর থেকে ভারতীয় আর্মি ব্যস্ত ছিল তাদের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে পাকিস্তান ও চীনকে মোকাবেলায়। এবার তাদের মনোযোগ দিতে হবে পূর্ব সীমান্তেও। আর এর মাধ্যমে ভারতকে এখন 3 ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতকে তাদের পূর্ব সীমান্তে নিরাপত্তা কৌশল পরিবর্তন করতে হয়েছে। বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত হাসিনা সরকার উৎখাতের পর গত নভেম্বরে বাংলাদেশে যায় পাকিস্তানের একটি ফ্রিগেট। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ভারতকে আউট করে দেওয়ার পর পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এখন সরাসরি প্রবেশ করছে বাংলাদেশে। এসব কারণে ভারত গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ কেন্দ্রিক নিরাপত্তা সংকট নিয়ে। হলদিয়ায় নৌঘাটি স্থাপনের মাধ্যমে বঙ্গোপসাগরে সক্ষমতা ও নজরদারি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ভারত। অপরদিকে ভারত কেন্দ্রিক বাংলাদেশের নিরাপত্তা সংকটে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে যৌথ সিদ্ধান্ত নিয়েছে চীন ও পাকিস্তান। গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীন ও পাকিস্তানের মধ্যে। এতে নেতৃত্ব দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের আলোচনায় উঠে আসে বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশ সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ। এক্ষেত্রে চীন ও পাকিস্তান উভয় দেশ সম্মত হয়েছে ভারত কেন্দ্রিক যে কোনো নিরাপত্তা সংকটে বাংলাদেশের পাশে অবস্থান নেয়ার। পাকিস্তান থেকে শতাধিক F-17 ফাইটার জেট কিনতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার এক্সপ্রেস ট্রিবিউন, টাইমস অফ ইসলামাবাদ সহ পাকিস্তানের অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। এতে বলা হয়েছে, সৌদি আরব পাকিস্তানের কাছে পাওনা $4 বিলিয়ন লোনের বিপরীতে F-17 ফাইটার জেট সংগ্রহ করবে। প্রাথমিক অবস্থায় $2 বিলিয়ন লোনের পরিবর্তে যুদ্ধবিমান কেনার চুক্তি হবে। পরবর্তীতে এটা $4 বিলিয়ন পৌঁছবে। বর্তমানে একটি F-17 ফাইটার জেটের দাম $25 থেকে $35 মিলিয়ন। সেই হিসেবে সৌদি আরব $4 বিলিয়ন মূল্যে পাকিস্তান থেকে 130 থেকে 160টি F-17 ফাইটার জেট সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। অপরদিকে ইরানও পাকিস্তান থেকে 60টি F-17 ফাইটার জেট কিনতে চায়। বুধবার বিবিসি উর্দু শাখা প্রকাশ করেছে এই খবর। এতে বলা হয়, সম্প্রতি ইরানের বিমান বাহিনীর একজন কমান্ডার পাকিস্তান সফর করেছেন এবং তিনি প্রাথমিকভাবে পাকিস্তানের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। ইরানের কাছে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করতে পারলে সমরাস্ত্র শিল্প ও রপ্তানি খাতে রাতারাতি উন্নতি ঘটবে পাকিস্তানের। ইতোমধ্যে 2025 সালে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিশ্বের 10ম দেশে পরিণত হয়েছে দেশটি। এটি সম্ভব হয়েছে লিবিয়ার কাছে $5 বিলিয়ন মূল্যের যুদ্ধবিমান ও অন্যান্য সমরাস্ত্র বিক্রির চুক্তির ফলে। তাছাড়া বাংলাদেশের সাথেও যদি পাকিস্তান চলতি বছর F-17 ফাইটার জেট বিক্রির চুক্তি চূড়ান্ত করতে পারে, সেটাও পাকিস্তানকে পৌঁছে দেবে অনন্য এক উচ্চতায় সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে।
ভেনিজুয়েলায় আগ্রাসন ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় ভারত নিন্দা জানায়নি যুক্তরাষ্ট্রের, বরং কেবল উদ্বেগ প্রকাশ করেই দায় সেরেছে নয়াদিল্লি। কিন্তু তারপরও মোদি ও তার প্রশাসন মন গলাতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের, বরং ট্রাম্পের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে আরেক দফা বড় মাত্রায় শুল্ক ঝড় ধেয়ে আসছে। আর তাতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি। ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ছিল আমাকে খুশি করার, কিন্তু তারা উল্টো এখনও রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে চলছে। ট্রাম্পের উগ্র সমর্থক ও ইন্ধনদাতা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ভারতের বিরুদ্ধে 500% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এ লক্ষ্যে কংগ্রেসে বিল আনার প্রক্রিয়া চলছে। লিন্ডসে গ্রাহামের এ বক্তব্যে শঙ্কিত হয়ে পড়েছে গোটা ভারত। লিন্ডসে গ্রাহাম বলেছেন, চীনের বিরুদ্ধেও বাড়ানো হবে শুল্কের পরিমাণ। লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত পুতিনকে সহায়তা করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। তাদেরকে এর শাস্তি পেতেই হবে। আন্তর্জাতিক সমরাস্ত্র বাজার দখলের লক্ষ্যে যুদ্ধ বিমান সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সমরাস্ত্রের দাম কমিয়ে দিয়েছে চীন। বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, ব্রিটেনের যুদ্ধ বিমানের যে দাম, সেই একই মানের চীনা যুদ্ধ বিমানের দাম তাদের তুলনায় অর্ধেকেরও কম। কিন্তু তারপরও ইউরোপ সহ পশ্চিমা কোনো দেশ চীনা যুদ্ধ বিমান সহ সমরাস্ত্র ক্রয় করে না। এর কারণ, বাস্তব কোনো যুদ্ধক্ষেত্রে চীনা যুদ্ধ বিমান ও অন্যান্য সমরাস্ত্রের সক্ষমতা প্রমাণের সুযোগ হয়নি যুক্তরাষ্ট্রের মতো। তবে গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে চীনা যুদ্ধ বিমানের সক্ষমতা প্রথমবার দেখেছে বিশ্ব। এরপর থেকে চীনা যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ বেড়েছে অনেক দেশের। কিন্তু চীন থেকে যেসব দেশ যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে, তাদের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র চীনা অস্ত্র না কেনার জন্য। অপরদিকে বর্তমানে তুরস্ক সমরাস্ত্র নির্মাণে রাতারাতি উন্নতি করায় এশিয়ার অনেক মুসলিম দেশ তুরস্কের সমরাস্ত্র সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় চীন যুদ্ধ বিমানের দাম ব্যাপকভাবে কমিয়ে আনার কৌশল গ্রহণ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীন তাদের যুদ্ধ বিমান বিক্রির ক্ষেত্রে 40 থেকে 60% পর্যন্ত ফ্ল্যাট মূল্য হ্রাস করতে যাচ্ছে। এর ফলে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, ইতালি, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন অস্ত্র নির্মাতা দেশ ও কোম্পানি মালিকদের কপালে। 2024 ও 2025 সালে আন্তর্জাতিক বাজারে সমরাস্ত্র রপ্তানি ক্ষেত্রে চীনের অবস্থান ছিল চতুর্থ। চীনের লক্ষ্য চলতি বছরই তৃতীয় বা দ্বিতীয় স্থানে নিজেকে তুলে আনা। চীনের কাছে বর্তমানে দুই ধরনের 5th জেনারেশন ফাইটার জেট রয়েছে, যথা J-20 এবং J-35। তাছাড়া রয়েছে J-10C ও F-17 এর মতো 4.5 জেনারেশন ফাইটার জেট। 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণেও বর্তমানে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে গেছে চীন। গত এক বছর ধরে চীন দুটি 6th জেনারেশন ফাইটার জেটের ফ্লাইট টেস্ট পরিচালনা করে আসছে, যেখানে যুক্তরাষ্ট্রের 6th জেনারেশন ফাইটার জেটের প্রথম আকাশে ওড়ার কথা রয়েছে 2028 সালে। 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এসব সংস্থায় শান্তি মিশন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও জলবায়ু সংক্রান্ত কোনো ফান্ডে অংশগ্রহণ থাকবে না যুক্তরাষ্ট্রের। বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেবে, তার মধ্যে রয়েছে 45টি জাতিসংঘের সংস্থা ও 31টি জাতিসংঘের সাথে সম্পৃক্ত সংস্থা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, হিউম্যান রাইটস কাউন্সিল ও প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার করেন। ভারত এরই মধ্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে। তারা বলছে যে আসলে ভূ রাজনৈতিক ভারসাম্য নিয়ে তারা কথা বলছে এবং তারা এটাতে ভেটো দিয়েছে। তো সেক্ষেত্রে বিষয়টা নিয়ে আসলে আপনি কি মনে করেন? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তো দিল্লিতেই আছে, ওনার সাথে আলোচনা করুক, আলোচনা করে দেখুক যে আসলে ওনাদের যে আপত্তি আছে ওটা ধোপে টেকে কিনা। দরকার হলে ওনাকেও সাথে নিয়ে সংবাদ সম্মেলন করুক। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশের বেবি। সো এটা নিয়ে ভারতের ভাবার দরকার নাই। ওনারা যে মানে কাউকোলা বানায় গোমূত্র খাচ্ছে, আমরা তো এটা নিয়ে কোনো আপত্তি জানাই না। তো আমাদের ব্যাপারটা আমরা ভাবি, আমাদের ব্যাপারটা নিয়ে না ভাবলেও চলবে। আমরা এই বিষয়ে শেষ করব, তার আগে আমরা এই যুদ্ধ বিমানের একটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের এই আকাশ প্রতিরক্ষা কিংবা যুদ্ধ বিমান, যে এখনকার যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো অনেকেই বলে মুড়ির টিনের মতো। ঠিক কি কারণে আপনি মনে করেন আমাদের যে সামরিক প্রতিরক্ষা বা সামরিক সক্ষমতা সেই অর্থে বাড়েনি?
এটার পেছনে কি কোনো ভূ রাজনীতির কোনো বিষয় থাকতে পারে কি? প্রথম কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সরকার প্রধান, স্পেশালি গত 15 বছর যে সরকার প্রধান ছিল, তার পরিবার মানে যেহেতু সামরিক বাহিনীর সদস্যদের হাতে মারা গিয়েছে, সুতরাং তার ভেতরে একটা সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ ছিল, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে উনি দীর্ঘদিন যেহেতু রয়ের ট্রেনিং পেয়েছেন, বিভিন্ন পার্টিতে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে ট্রেনিং পাওয়া পলিটিশিয়ানস আছে এবং তারা দেশে আসা মাত্র প্রমিনেন্স পায়। সো আপনি ইদানিংকালেও দেখবেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে ভারতের বিভিন্ন জায়গায় ট্রেনিং পেয়ে আসছে 6 বছর 7 বছর, এখন এসে দেখবেন যে লাইমলাইটে আছে। বরং যারা এতদিন দেশে থেকে মারধর খাইছে ওরা হারায় গেছে, কিন্তু ভারতের মানে প্রডিউসড পলিটিশিয়ানস বাংলাদেশে কিন্তু সবসময় ডমিনেন্স এবং প্রমিনেন্স পায়। তো শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যাপারটা তাই ছিল। তো যেহেতু উনি বাংলাদেশে স্থাপিত রয়ের সবচেয়ে বড় এবং দামি এজেন্ট ছিলেন, সুতরাং ন্যাচারালি উনি চান নাই যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ুক। এখন সামরিক সক্ষমতার ক্ষেত্রে বিমান বাহিনী যেহেতু এই মুহূর্তে বিশ্বের মোস্ট ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সুতরাং সুপরিকল্পিতভাবে আজ থেকে 15 বছর আগে যে সক্ষমতা ছিল 15 বছরে আর সক্ষমতা বাড়ায় নাই। রাডার আনে না, নতুন বিমান আনে না, তারপরে অন্যান্য যে মিসাইল সিস্টেম আছে এগুলো নিয়ে কিছুই আমাদের সেইভাবে সামরিক সক্ষমতা বাড়েনি, কারণ সে তো অলরেডি ব্রেইন ওয়াশড যে ভারত কখনো আক্রমণ করবে না। সে প্রকারান্তে এই জিনিসটাই আস্তে আস্তে বাহিনীগুলোকে এবং ইয়েগুলোতে প্রথিত করেছে। আর আরেকটা চমৎকার কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে বাহিনীর ভিতরে যারা এগুলো নিয়ে ভাববে, এই যেমন আপনি যেমন ভাবলেন যে কেন এটা হচ্ছে না, তো বাহিনীতে যারা ট্রেনিং পাচ্ছে, যারা চাকরি করছে তারা বোঝে না, তারাও তো বোঝে। তাদের ভিতরে আবার যারা এটা বোঝে এবং তারা যখন এই ডিমান্ডটা দেওয়ার চেষ্টা করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে চাকরি থেকে বের করে দেওয়া হয়তো, ঠিক আছে, সো দ্যাট এরা উপরে উঠতে না পারে। কারণ উপরে উঠলেই তো ভয়েসটা ভারী হবে, লোকজন শুনবে। এই আমি আজকে যেগুলো বলতেছি, আমি যখন আর্মিতে ছিলাম তখন তো আমি বলতে পারতাম না, ঠিক আছে। সো এইটা আরেকটা পদ্ধতি। এর চেয়েও গভীর যারা ভাবার চেষ্টা করবে তাদেরকে তো আয়না করে নিয়ে আটকে রাখছে। এক্স্যাক্টলি। ব্রিগেডিয়ার আজমি, হি ওয়াজ আ ভেরি কম্পিটেন্ট জেনারেল। এখন ওনাকে যদি উপরে ওঠার সুযোগ দেওয়া হইতো তাহলে উনি এই দেশের সেনাপ্রধান হইতেন, কোনো সন্দেহ নাই, ওনার যে ক্যাপাসিটি ছিল। কিন্তু তাকে একটা সময় তো আর্মি থেকে বের করে দিচ্ছে, তারপরেও যখন তাকে থামানো যাচ্ছে না তখন তাকে আয়না করে নিয়ে রাখা হয়েছে 6-7, এখনো থাকতো, বেরোতে পারতো না। তো এই জাতীয় মানে এই যে হয় নাই কেন, এটা এখন আমরা বুঝি যে এটা হইতে দেয়া হয় নাই। এটা মানে যারা আমাদেরকে সিকিমের মতো করে সংসদীয় ব্যবস্থার মাধ্যমে ভোটাভুটি করে বাংলাদেশটাকে একটা প্রদেশ বানায় ফেলার প্ল্যান করছিল, তারা চিন্তা করছিল যে প্লেন তো আমাদেরই আছে, কদিন পরে তো তোমরা আমাদের সাথে চলেই আসবা, অযথা এই টাকা দিয়ে প্লেন কেনার কি দাও না। একেবারে অনেকটা রেটরিক মনে হচ্ছে, বাস্তব তো এরকম না, একেবারেই বাস্তব। এটা আসলে নেটিজেনদের আমরা দেখেছি যে ভাবনা চিন্তা এমনটাই যে আসলে ইন্ডিয়ান প্রেসক্রিপশনের কারণে অনেকেই মনে করেন যে আসলে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আসলে বাড়তে দেওয়া হয়নি। আমরা এই অংশে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের যে সমীকরণ সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে গেল 1.5 দশকে একটা হানিমুন পিরিয়ড ছিল ভারতের সাথে বাংলাদেশের, সেটা ভেঙেছে 5 তারিখের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন। এরপর থেকে যে দেখেছি আমরা ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। আগামী কিছুদিন পরেই নির্বাচন আসছে, আপনি কি মনে করেন যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কবে নাগাদ আবার স্বাভাবিক হবে, বা বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কটাকে আপনি এখন কিভাবে দেখছেন? ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আছে এটা আসলে অত্যন্ত জটিল একটা সমীকরণে দাঁড়িয়ে আছে, যেখানে খুব সহসা আমি কোনো মানে শান্তি অথবা ধরেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা আমি দেখছি না। কেন দেখছি না? পয়েন্ট নাম্বার 1, সীমান্তে হত্যা বন্ধ হয় নাই। পয়েন্ট নাম্বার 2, এখন পর্যন্ত পুশিং চলতেছে। পয়েন্ট নাম্বার 3, তিস্তা সহ 54টা নদীর নদীর তারা প্রায় 5000-এর মতো বাঁধ লাগিয়েছে।
এবং এই নদীগুলোর পানি বন্টন নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। গঙ্গা চুক্তি, পদ্মা গঙ্গার যে চুক্তি আছে এটা আগামী বছর শেষ হয়ে যাচ্ছে, এটা রিনিউ হবে কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত কথা আগায়নি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ট্রেড ইমব্যালেন্স আছে এটা এখনো অনেক পার্থক্য। বাংলাদেশের এগেইনস্টে তাদের যে মিডিয়া প্রোপাগান্ডা আছে এটা এখনো চলতেছে, এবং যেহেতু ইন্ডিয়া মনে করে যে বিশ্বব্যাপী হিন্দুদের তারা হচ্ছে অভিভাবক, এবং বাংলাদেশে যেহেতু হিন্দু ধর্মীয় লোকজন আছে, কিছু হোক বা না হোক তারা এই মাইনরিটি কার্ড বাংলাদেশের এগেইনস্টে আজ পর্যন্ত খেলে যাচ্ছে। ভারতের অন্তত 2টা দূতাবাসে 5ই আগস্টের পরে আমাদের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে এবং দূতাবাসে আক্রমণ করা হয়েছে। ভারতে এই মুহূর্তে তাদের নাগরিক যারা আছে তাদেরকে ছাঁকনি করে যাদেরকে পাগল, দুর্বৃত্ত, সন্ত্রাসী পাওয়া যাচ্ছে তাদেরকে বাঙালি পরিচয় দিয়ে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বিশিষ্ট মন্ত্রীসমূহ, তার সাবেক পুলিশ প্রধান, নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা প্রধান, তারা সবাই এই মুহূর্তে দিল্লি এবং কলকাতায় অবস্থান করছে, এবং ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে দিয়ে একটা এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদ তৈরি করছে। তাদেরকে ভারত খাওয়াচ্ছে, তাদেরকে ভারত পড়াচ্ছে, তাদেরকে ভারত নিরাপদে থাকতে দিচ্ছে, এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া সহ সব ধরনের যোগাযোগ উন্মুক্ত করে দিয়েছে। মানুষের বিপদ আপদ হয়, রাষ্ট্রেরও বিপদ আপদ হয়। বাংলাদেশের মহাবিপদ হচ্ছে এইটা, যে বাংলাদেশের গত 15 বছরের প্রধানমন্ত্রী এবং তার পুরো মন্ত্রী পরিষদ এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। এই বিপদের মুদ্রার এক পাশ হচ্ছে এইটা। কেন বিপদ? কারণ আমার সম্ভাব্য শত্রু রাষ্ট্রের সাম্প্রতিকতম প্রধানমন্ত্রী যদি তার পুরা ক্যাবিনেট, গোয়েন্দা প্রধান, পুলিশ প্রধান নিয়ে আমার কাছে অপেক্ষা করে, আমি কি করব? আমি তাদের কাছ থেকে প্রত্যেকটা তথ্য বের করে নিব। এক্স্যাক্টলি। তাহলে প্রত্যেকটা তথ্য যখন আপনি আমার জেনে যাবেন, আপনি যখন আমার সাথে দাবা খেলতে বসছেন এবং আমার ফিউচারের প্রত্যেকটা চাল আপনি জানেন, আপনার সাথে আমি খেলা জিতবো? কখনোই না, জেতা অসম্ভব। এটা হচ্ছে মুদ্রার একটা পিঠ। মুদ্রার আরেকটা পিঠ যেটা হচ্ছে এই যে এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদটা যে ওখানে বসে আছে, তাদের সমর্থক, তাদের মুরিদ, তাদের সাগরেদ বাংলাদেশের প্রশাসন তো বটেই, জনসাধারণের ভেতরেও তারা আছে। তাহলে ওই শয়তানের সংসদে যে বিল পাস হয়, এইখানে যারা আছে বাস্তবায়ন করে। সচিবালয়ে আগুন লাগলো, রিসেন্টলি লাগলো হচ্ছে এয়ারপোর্টে। আপনি একটা দোষ দিতেই পারেন যে আচ্ছা আগুন লাগলে পরে এটার জন্য শাস্তি দেওয়া হয় না যারা আগুনের দায়িত্বে থাকে, এই জন্য বোধহয় এগুলো রিপিট হচ্ছে। বর্ষা চলে গেছে, বসন্ত আসছে, শীত আসতেছে, ড্রাই সিজন, আগুন লাগছে। একটা আন্তর্জাতিক বিমানবন্দর, তার তো আন্তর্জাতিক লাইসেন্সই পায় হচ্ছে তার এই ফায়ার সেফটি এক্স্যাক্টলি ক্যাপাসিটি থাকার উপর ভিত্তি করে। ডেফিনেটলি। সেইখানে আপনি 7-8 ঘন্টা ধরে আগুন জ্বলতেছে, কি ভাব? ইটস নট সো সিম্পল, নট সো ইজি। সো ওই যে আমি বললাম যে শয়তানের সংসদ থেকে যে বিল এবং সিদ্ধান্ত পাশ হয়ে আসে, বাংলাদেশে থাকা সাগরেদ এবং মুরিদ যারা আছে তারা এটা এখন পালন করতেছে। আপনার কথার প্রেক্ষাপটে আমি ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করি, খুবই দুঃখিত। আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে, তো আমরা নেটিজেনদেরকে দেখি অনেকেই আলোচনা সমালোচনা করছেন, অনেকেই বলছেন যে আসলে ভারত যখন তাদের এই সুবিধাটা বাতিল করলো তখন কিন্তু বাংলাদেশ নিজের সক্ষমতা দেখালো। সিলেটের বিমানবন্দর থেকে আমাদের রপ্তানি কার্যক্রম শুরু হলো এবং ঢাকার এয়ারপোর্ট থেকে রপ্তানি কার্যক্রম শুরু হলো। তারা বলছেন যে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, কারণ যখন ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, যখন আমরা সক্ষমতা অর্জন করলাম, তখন আমাদের এই সক্ষমতাকে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেকে বলছেন যে বিমানবন্দরে আগুন লাগানো হয়েছে। দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনি কি তাই মনে করেন? আমি নিশ্চিত নই, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে ভারত বাংলাদেশের এগেইনস্টে সাবেক প্রধানমন্ত্রীর সেই শয়তানের মন্ত্রী পরিষদের পরামর্শে যা করছে তা এত শর্ট টার্ম না, সে দীর্ঘমেয়াদে করার চেষ্টা করছে।
ওই দীর্ঘ মেয়াদের করার ভেতরে এটা একটা অংশ হতে পারে। কারণ আপনি যখন আন্তর্জাতিক বিমানবন্দরে সাফল্যের সাথে এই কাজটা করতে পারেন, যেই মুহূর্তে বিমান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা যখন বিমানের চেয়ারম্যান হয়ে যখন ওখানে একটু শৃঙ্খলা আনার চেষ্টা করলো, তখন এই ধরনের একটা ঘটনা আসলে অনেক ধরনের ইঙ্গিতই দেয়। তো আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে ভারতের সাথে কি আমাদের আর সুযোগ আছে কিনা, খুব ক্ষীণ দেখতে পাচ্ছি এই জায়গায়। কারণ এই যে আমি আপনাকে প্রেক্ষাপটটা বর্ণনা করলাম, আপনি শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক আদালতের একজন আসামি, তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ার কথা। সেই ওয়ারেন্টের কপি নিশ্চয়ই এম্বাসিতে পৌঁছানো উচিত, কারণ অ্যাটলিস্ট শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দুজন তো ইন্ডিয়াতে আছে বলে আমরা নিশ্চিত জানি। সুতরাং এই দুজনের গ্রেপ্তারি পরোয়ানা ওখানে যাওয়ার কথা। তো আফসোসের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সব জানার পরেও ভারত শেখ হাসিনা কি ফেরত দেবে? না, ফেরত দেবে না। কিন্তু আমরা আদানির বিদ্যুৎ টাকা দিতে বাধ্য। সুতরাং এইরকম পরিস্থিতিতে ফ্রেন্ডশিপ হয় না। না, আমরা দেখেছি অতি সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের সাথে গেল এই 1.5 দশকে যতগুলো চুক্তি হচ্ছে তার অধিকাংশ কিন্তু বাতিল করেছে। এবং আপনি জানেন যে মিরসরাইতে যে ইকোনমিক জোন ছিল সেই চুক্তিও কিন্তু বাতিল করেছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আপনি কিভাবে এটা দেখেন? আমি একটা অংশ পজিটিভলি নিব, সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই এই চুক্তিগুলো বাতিল করা, মিরেশ্বরের যেটা বাতিল করা, এই যে জিনিসগুলো আছে, দিজ আর এন ইন্ডিকেশন। বাট ভারতের এগেনস্টে আমরা চোখে চোখ রেখে তখনই তাকাইতে পারবো যখন আমাদের খুব শক্তিশালী একটা সেনাবাহিনী থাকবে, সামরিক বাহিনী থাকবে। তার এক পর্যন্ত আমরা পারবো না। তো এখন আমাদের এখানে সমস্যা হয়ে গেছে কি, আমরা যখনই বলি যে আমাদের সামরিক সক্ষমতা দরকার, তখন সাথে সাথে দেখবেন যে আমাদের আতেল যারা আছে তারা বলবে যে এই আরও 1 ডজন মানে কেন, বিমান কেন, খালি সাবমেরিন কেন। বাট ওরা যখন জিজ্ঞেস করবেন যে আপনি কয়টা বুকডম দেন, কালকে যুদ্ধ লাগলে আপনি কয়েক কিলো দৌড়াতে পারবেন, আমরা এটা ভাবি না যে মানে গাজার মতো করে ইসরায়েল যেরকম আক্রমণ করার পরে গাজার লোকগুলো যেভাবে প্রতিরোধ করতেছে, আমি যদি এই পরিস্থিতিতে পড়ি আমি কি করব? আমি মনে করি যে আমার যুদ্ধ আর্মি নেভি ঠিক করে দিবে। আবার যে আর্মিরা আপনার সকাল বিকাল পিন্ডি চটকাইতেছেন বাপের তালুক মনে করে, ইটস ভেরি সিম্পল। আমি আর্মিতে ছিলাম, আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি আমার গালি দেন। আপনার ইভেন ওয়াকার স্যারের এগেইনস্টে কমপ্লেন আছে, ওয়াকার স্যারের গালি দেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে শাস্তি দেন। ওয়াকার সাহেব যদি কোনো মানে অপরাধ করে থাকে আপনি আদালতে প্রমাণ করে তাকে শাস্তি দেন। আপনি আর্মির পিছনে লাগছেন কার স্বার্থে? কার পারপাস সার্ভ করতেছেন আপনি? আর্মি ছাড়া কি একটা দেশ হয়? নেভার। তাহলে সেটা যদি না হয়, তাহলে আপনি যখন এই আর্মিকে বারবার অ্যাটাক করার চেষ্টা করতেছেন, তার মানে আপনি কাকে সুবিধা করে দিচ্ছেন? আপনার ফুটবল টিমটাকে যখন আপনি মনটা ছোট করে দিচ্ছেন, তখন আপনার ফুটবল টিম যার সাথে খেলবে তার মন তো এমনিতেই মানে উৎফুল্লতা, বুঝেন নাই? তো আমি এগুলা সোশ্যাল মিডিয়াতে দেখি, এবং যখন যারা এগুলো বলে তাদের প্রোফাইলটা যখন ভালো মতো দেখতে যাই, তখন তো আমি ধরে ফেলি ল্যাচটা কি আসলে। কারণ ওই যে বললাম, দিল্লিতে থাকা সেই এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদ যেটা আছে, সেই সংসদের আশা পরামর্শে তারা এটা করতেছে। যুদ্ধ ছাড়া যদি বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি হারাই দিতে পারেন, এর চেয়ে বড় জয় তো আর হয় না। আজ থেকে 2500 বছর আগে সানজু এই কথা বলে গেছে, যদি তুমি যুদ্ধ করা ছাড়া তোমার প্রতিপক্ষের সেনাবাহিনীকে পরাস্ত করতে পারো, এইটা হচ্ছে বেস্ট ফর্ম অফ ভিক্টরি। আমাদের জনগণের কাছে প্রশ্ন যে আমরা কি আমাদের ভারতকে এই ভিক্টরি উপহার দিচ্ছি কিনা। আমরা এবার একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনি জানেন যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছে। কেন আসলে এই যুদ্ধটা হলো, মূল কারণটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। মানে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে কনফ্লিক্ট, এইটার কিন্তু আজকে থেকে শুরু না। আপনি যদি মনে করতে পারেন যে পাকিস্তান রাষ্ট্রের যখন 1947 সালে জন্ম হয়, তখন সারা বিশ্বে একটা রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই, সেটা হচ্ছে আফগানিস্তান। জাতিসংঘে সে স্বীকৃতি দেয় নাই, পরে অনেক কাঠখড় পুড়িয়ে মানে এই স্বীকৃতি তারা আদায় করেছে।
এটার পিছনে কারণ কি? অর্থাৎ অঙ্কুর থেকেই আসলে সংকটটা ছিল। রাইট। এবং এটার মূল কারণটা যেটা, সেটা হচ্ছে যে যখন ভারত এবং পাকিস্তান এই রাষ্ট্রগুলো ব্রিটিশ কলোনি থেকে বের হয়ে এসে নতুনভাবে জন্ম নেয়, তখন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত, এই সীমান্তটাকে বলা হয় ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইনটা যেভাবে ড্র করছে, এর ফলে কি হয়েছে যে ওই একই, যেমন এই জায়গায় আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে ইংরেজরা এটা খুব পরিকল্পিতভাবেই করেছে। যেমন পশ্চিমবঙ্গ বাংলা বলে, আমরাও বাংলা বলি, বাট আমাদের কিন্তু বর্ডার করে দিয়ে গেছে। ভারতের পাঞ্জাব আছে এবং পাকিস্তানের পাঞ্জাব আছে, ওখানে বর্ডার করে দিয়ে গেছে। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে এই সংকট পাকিস্তানের যে আফগানিস্তানের যে পশতু এলাকাটা, এই পশতু এলাকাটাও আবার ভাগ হয়ে গেছে ওভাবে। অথচ শুরু থেকেই পশতুস্তান নামে একটা নতুন রাষ্ট্র হওয়ার একটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে ছিল। তো ওই ডুরান্ট লাইন হওয়ার ফলে এটা ভাগাভাগি হয়ে গেল, এবং এই ডুরান্ট লাইনকে এখনো আফগানিস্তান মানে না। তারা বলে যে এই সীমান্ত ভাগাভাগিটা ভুল হয়েছিল। পাকিস্তান তো রাষ্ট্র হয়ে গেছে এখন। এরপরে যেটা হলো যে সীমান্ত যদিও মানে আলাদা হয়ে গেল, কিন্তু ওটা তো গ্রেটার পশতু এলাকা। সো ওই পশতুদের ভেতরে আবার যে মানে একটা জিহাদি মনোভাব আছে, তারা খুব স্বাধীন চেতা হয়, এদেরকে কিন্তু ফার্স্টে ওই যে মুজাহিদ যে ব্যাপারটা আছে, এই মুজাহিদে কনভার্ট করা হলো। করার পরে সেই মুজাহিদের পরের ভার্সন হচ্ছে তালেবান। ঠিক আছে, এখন এই যে পাকিস্তানের পশতু এবং ইয়ার যে পশতু আছে, আফগানিস্তানের আছে, তারা একসময় একই সাথে ট্রেনিং নিছে, একই ধরনের ইডিওলজিতে বিলিভ করে, এবং তারা এক সময় ভাই ভাই ছিল। এবং আফগানিস্তানের এখন আপনি যত টপ লেভেল লিডার দেখেন, এদের অনেকেরই পাকিস্তানে ঘরবাড়িও আছে, সম্পত্তিও আছে, বিয়ে শাদী আছে, সম্পর্ক আছে। কারণ যখন প্রথমে 1979 সালে রাশিয়ানরা লাল ফৌজ এসে যখন আফগানিস্তান দখল করে, তখন কিন্তু একটা অংশ এখানে এসে পাকিস্তানে এসে আশ্রয় নিয়েছিল। এবং যখন রাশিয়া আফগানিস্তানের উপরে এই মানে তাদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করলো, তখন আমেরিকার টনক নড়ে গেল। আমেরিকা তখন র্যাম্বো নামে একটা মুভি আছে না, ওই মুভি দেখলে আপনি টের পাবেন। আমেরিকা তখন এদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো এগেইনস্ট রাশিয়া। এই যে আজকে তালেবান দেখতেছেন, এই তালেবানরা কিন্তু আমেরিকান সিআইএ এর ট্রেনিং দেওয়া, তারাই অস্ত্র দিয়েছে, তারাই মানে বুদ্ধি দিয়েছে, তারাই মনে করেন যে এদেরকে আস্তে আস্তে ট্রেনিং দিয়েছে, দিয়ে প্রস্তুত করেছে। এই প্রস্তুতির পরে যেটা হলো, যখন রাশিয়ানরা চলে গেল, তখন একবার কিন্তু স্থিতাবস্থা আসলো আফগানিস্তানে। আসার পর দেখা গেল যে একটা বিশাল রকমের ডিসপ্যারিটি ক্রিয়েট হলো। আফগানিস্তানের পশতুন যারা আছে, তারা তো আবার নতুন করে স্বাধীনতা পেল এবং নতুন করে তাদের দেশে মানে নিজেদের মতো করে চলার সুযোগ পেল। তো পাকিস্তান পার্টের পশতুন যারা আছে, তারা কিন্তু পেল। এই যে ডিসপ্যারিটিটা ক্রিয়েট হলো, এর ফলেই আসলে এই যে ডুরান্ট লাইনকে অপছন্দ করা একটা, আর একটা হচ্ছে এই যে জাতিগত যে ছোট ছোট ফ্যাকশন আছে, তাদের ভিতরে যে বিরোধ এবং ইডিওলজিক্যাল যে একটা ভ্যাকিউম ক্রিয়েট হলো। আফগানিস্তান সরকার আফগানিস্তানের পশতুনদেরকে আনসার দিতে পারলো, দেখো দেশ এখন ইয়ে হয়েছে, আসো তোমরা ইয়ে করো। পাকিস্তান সরকার তো আর এই আনসার ওদেরকে দিতে পারছে না। সো ওখানকার পশতুনদের ভিতরে কিন্তু একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনো জিয়ে আছে। তারপরে যে খাইবার পাখতুন, যে পাখতুনখোয়া যে এরিয়াটা আছে, এরকম বেশ কিছু এলাকা যেটা আফগানিস্তান বর্ডার জুড়ে, এই জায়গাটার মধ্যে কন্টিনিউয়াস ইন্টারন্যাশনাল যে পলিটিক্স আছে, এই পলিটিক্সগুলোর কারণে এখানে কন্টিনিউয়াস একটা কনফিউশন থাকতেছে, অস্থিরতা। যখন রাশিয়ানরা ওখানে ছিল আফগানিস্তানে, তখন আমেরিকানদের প্যাট্রোনাইজেশনে কিন্তু পাকিস্তানি সয়েল ইউজ করে অসংখ্য আক্রমণ চালানো হয়েছে আফগানিস্তানের ভেতরে। আবার যখন আমেরিকানরা এসে দখল করলো রাশিয়ানরা চলে যাওয়ার পরে, তখন কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ওরা পাকিস্তান সয়েল ইউজ করে এই মানে এদিকে শেল্টার নিয়ে ওদিকে আবার তারা কাজ করতো এই ইউএস এর এগেনস্টে। এবং লেটেস্ট তো আমরা দেখলাম যে ইউএস এর পুরা ঘাঁটি সুদ্ধা তারা এখান থেকে উৎখাত করে দিল এবং দেশটা আবার এই অবস্থায় আসছে। তো এই প্রসেসের ভেতরে
পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ এর আগেও হয়েছে, 6 দিনের যুদ্ধ, তারপরে আবার এরপরে বিভিন্ন সময় ছোট ছোট কনফ্লিক্ট কিন্তু লেগেই আছে। প্রায়ই আপনি শুনবেন যে পাকিস্তানের যে বর্ডার আউটপোস্ট আছে ওই জায়গায় আফগানিস্তানের ওরা অ্যাটাক করে কিছু মেরে ফেলে গেছে, এর আনসারে আবার পাকিস্তান বিমান হামলা চালায়। তা দুইটা দেশের ভিতরে তো এখন বিরাট ডিসপ্যারিটি, মানে পাকিস্তান সামরিকভাবে অনেক শক্তিশালী, সেই তুলনায় মানে আফগানিস্তান অত্যন্ত দুর্বল। বাট আফগানিস্তানের আবার একটা বড় শক্তি যেটা, সেটা হচ্ছে যে তারা কিন্তু তাদের দেশে তাদের নিজস্ব গ্রাউন্ডে অপ্রতিরোধ্য, মানে ইউএস বাহিনী, রাশিয়ান বাহিনী এসেও তাদেরকে হারাইতে পারে নাই, এবং আফগানিস্তানকে বলা হয়ে থাকে সুপার পাওয়ার্স গ্রেভিয়ার্ড, মানে সুপার পাওয়াররা এখানে আসলে পরে সব কবরস্থ হয়ে যায়। তো এই জন্যই যেই মানে কনফ্লিক্টটা এখন চলছে, এটা আসলে ওই যে অমীমাংসিত যে ইস্যুগুলো আছে, আনসেটেলড যে ইস্যু, এবং ঐতিহাসিকভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে গাদ্দারির ইতিহাসটা আছে, এই কারণেই আসলে বারবার যুদ্ধ লাগছে এবং যুদ্ধ আবার থামছে। আপনি খুবই সুন্দর করে বুঝিয়ে বললেন। আমরা দেখেছি যখন পাকিস্তান আফগানিস্তানে হামলা চালালো, ঠিক সেই সময়ে আফগানিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, তিনি সেই সময় ভারতে সফর করেছেন এবং 7 দিন সেখানে অবস্থান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো জানেন যে পাকিস্তান ভারত জন্ম থেকেই একটা দুই দেশকে শত্রু ভাবাপন্ন একটা দেশ। তো এই জায়গাতে আসলে আপনি কি মনে করেন যে আফগানিস্তানের যে পাকিস্তানের যে হামলা, এটা বা আফগানিস্তান যে আবার পাকিস্তানের যে হামলা, এই জিনিসটাকে কি ছায়া যুদ্ধ হিসেবে ভারত ব্যবহার করছে কিনা, বা ভারতের একটা ছায়া যুদ্ধ কিনা, আপনি কি মনে করেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ স্যার এটার ভালো আনসার দিতে পারত। মানে উনি এত সিম্পল হার্টেড এবং একমুখী চিন্তা করার লোক, উনি হইলে একটু ভালো আনসার হয়তো দেওয়ার চেষ্টা করতো। কারণ কয়েকদিন আগে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আফগানিস্তান ভিজিটে গিয়েছিল, তো তখন আমি একটা টক শোতে বলেছিলাম যে আসলে আফগানিস্তানের কাছে আমাদের রাজনৈতিক দলের শিখতে যাওয়ার মতো কি আছে। কারণ আমাদের দেশের সাথে আফগানিস্তানের যদি আমি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা আগে আছি। আমাদের জিডিপি হায়ার, আমাদের মিলিটারি ধরেন 145টা দেশের ভেতরে 37তম গ্লোবাল সুপার পাওয়ার ইন্ডেক্সে, আমাদের পার ক্যাপিটা ইনকাম ভালো, আমাদের মানে যে ইকোনমি আছে এটা একটা বুমিং ইকোনমি। তো সবকিছু বিবেচনায় আমি তখন একটা মানে কোশ্চেন করেছিলাম যে আসলে এখন একটা রাজনৈতিক দল আফগানিস্তানে গিয়ে আসলে কি শিখবে, নাকি বাংলাদেশের রাজনৈতিক দল আফগানিস্তানে গেল আফগানিস্তানকে কিছু শেখানোর জন্য। তো বাংলাদেশে কিন্তু আফগানিস্তানের বিশাল একটা সাপোর্টার আছে, তারা তখন আমার ওপরে খুব ক্ষুব্ধ হলো কেন আমি আফগানিস্তানে এই কথা বললাম। তো পরবর্তীতে যখন আফগানিস্তানের মুত্তাকি সাহেব ভারত সফরে আসলো, তখন আমি একটু শান্তি পাইলাম। কারণ যারা আমাকে খুব ক্ষুব্ধ হয়েছিল আমার ওই কথার কারণে, তারা এবার একটু থক হয়ে গেল যে আফগানিস্তান মুসলিম দেশ হয়ে পারলো ভারতের সাথে হাত মিলাইতে। তাও তো যদি হইতো যে ভারত দূরের দেশ, মনে করেন ইরান, তাইলে মাইন্ড করতো না। যেই ভারত সকাল সন্ধ্যা আমাদেরকে গিলে ফেলার চেষ্টা করতেছে, সেই ভারতের সাথে যখন আফগানিস্তান হাত মিলাইলো, তখন আমার ওই আফগান প্রেমী ভাই যারা আছেন তারা একটু বুঝলো যে জিও পলিটিক্স অন্য অ্যাঙ্গেলে কাজ করে, এখানে ধর্ম কোনো ব্যাপার না। ইরাক ইরান অনেকদিন যুদ্ধ করছে, দুই পক্ষে কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল? মুসলমানই তো ছিল। সুতরাং ধর্ম ইস্যু না, যখন আপনার রাষ্ট্রের ইস্যু প্রাধান্য পায়। তো দুইটাকে অনেকে আলাদা করতে পারে না। অনেকেই ভাবে যে ক্রুসেড যেটা হয়েছে এটা ধর্মের জন্যই শুধুমাত্র হয়েছে, না, এটা শুধুই ধর্মযুদ্ধ ছিল না, এর পিছনে আরো অনেক পলিটিক্যাল এবং জিও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুস থাকে। একই রকম ভাবে ভারতেরই একজন মানে প্রাজ্ঞ কিং মেকার ছিলেন, নাম হচ্ছে চাণক্য, তাকে কৌটিল্য নামেও লোকজন চেনে। সে খুব মজার একটা তথ্য দিয়ে গেছে, থিওরি দিয়ে গেছে, যেটা পুরো ওয়ার্ল্ড অনেক সময় মানে। সেটা হচ্ছে আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু, শত্রুর শত্রু আপনার বন্ধু, কমন এলাই আপনারা। তো এখন যখন পাকিস্তান বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করলো 5ই আগস্টের পরে, ইন্ডিয়া তখন থেকে তক্কে ছিল আফগানিস্তানের সাথে কিভাবে একটা ধরম মরম ক্রিয়েট করা যায়। কারণ
আমার দর্শকদের বোঝার জন্য, বাংলাদেশের পাশে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের পাশে আবার আফগানিস্তান। সুতরাং পাকিস্তান যখন বাংলাদেশের সাথে মানে তাদের ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃপ্রেম জাগানোর চেষ্টা করলো, তখন মাঝখান থেকে ইন্ডিয়া আবার পাকিস্তানের ওই পাশে চলে গেল, গিয়ে আফগানিস্তানের সাথে তার সম্পর্ক বাড়ানোর চেষ্টা করলো। এই সম্পর্কটা আগে ভালো ছিল, বাট যখন ফার্স্ট তালেবান রাইজ করলো পাকিস্তানের হেল্প নিয়ে, তখন পাকিস্তান আফগানিস্তানকে একটা শর্ত দিছিল যে আপনার ওখানে কোনো ভারতীয় থাকতে পারবে না। তখন দলে দলে ভারতীয় বিমানে করে ইয়েতে করে কিন্তু আফগানিস্তান থেকে বেরোয় আসতে বাধ্য হয়েছে। ওই জখমটা তাদের ভিতরে ছিল, এখনো আছে। সুতরাং তারা সব সময় চেষ্টা করছে এতদিন ধরে যে আফগানিস্তানের সাথে কিভাবে নতুন করে রিলেশনটা এস্টাবলিশ করা যায়, এবং সেটা করা দরকার এই কারণে, কারণ আফগানিস্তানের সাথে পাকিস্তানের ঠোকাঠুকি চলতেই থাকবে ওই সীমান্তে। সুতরাং ওইখানে যেন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো যখন আফগানিস্তান আমেরিকানদেরকে বের করে দিল দেশ থেকে, তখন সাথে সাথে ইন্ডিয়া কিছু করে নাই, একটু চুপচাপ ছিল, কারণ ট্রাম্পের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, বাইডেনের সাথে ভালো সম্পর্ক ছিল। মানে ইন্ডিয়া তো আসলে অর্ধেক আমেরিকা দখলই করে ফেলছে তাদের ইন্ডিয়ান দিয়ে, মানে অভিবাসী পাঠায়, যদিও ইদানিং দেখবেন যে হাত পা বেঁধে, হাত করা পেতে পাঠাচ্ছে। আবার ওরা ওই যে একটা ভিসা নিয়ে খুব গৌরব করতো, ওই ভিসার উপরে নাকি 10 লাখ টাকা করে ধরায় দিছে, ট্যাক্স ধরায় দিছে। তো এখন একটু বেকায়দায় পড়ছে। তারপরে যখন 50% ট্যাক্স ধরায় দিল ইয়ের উপরে, তখন সে চিন্তা করলো বাদ দে ট্রাম্প, বাদ দে আমেরিকা, আফগানিস্তানকে ধর। কারণ এখন তো চায়নার সাথে মানে পারলে মানে ওই যে মোদি গিয়ে শি জিনপিংরে না পায়ে ধরবে কেন, সে তো চা খাওয়ায় ভালোবাসে, সে চা বানায় খাওয়াবে এখন শি জিনপিংকে। তো এইটাকেও আমি হাসি, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যে আপনাকে কোন লেভেলে যাইতে হয় এবং এটাতে যাইতে হয়, এটাকে আমি শ্রদ্ধা করি। আবার যে ইন্ডিয়া বুঝতে পারছে যে আমেরিকা আসলে মানে তাকে আর ওই সাপোর্টটা দিচ্ছে না এখন, সুতরাং সে আমেরিকার সবচেয়ে বড় শত্রু যে চায়নার সাথে কিন্তু দোস্তি শুরু করে দিল। একই রকম ভাবে পাকিস্তানের সবচেয়ে বড় ক্রাইসিস তার বর্ডারে আফগানিস্তান, সে আফগানিস্তানের সাথে এই ফ্রেন্ডশিপটা শুরু করলো। ফ্রেন্ডশিপটা কখন শুরু হলো? যখন আফগানিস্তানের সাথে এই পাকিস্তানের যখন এই খোটাখুটি এখানে শুরু হইলো, তখনই তারা ইনভাইট করলো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যে আসো। তো আফগানিস্তান আমেরিকার যে সৈন্যবাহিনী ভেঙে যাওয়ার পর এই তালেবান সরকার এবং এই যে আমিরাতে আফগানিস্তান, যে এটা কিন্তু এখনো পুরো বিশ্বের স্বীকৃতি পায় নাই। আপনি যেহেতু মানে নিউজে আছেন, আপনি ব্রাউজ করে দেখেন, বাংলাদেশও কিন্তু এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নাই। তো এই অবস্থায় একটা দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসা এবং 1 সপ্তাহ রাখার পেছনে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ওরা এখন বলছে যে ওখানে দূতাবাসও স্থাপন করবে। এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক থ্রেট পাকিস্তানকে দেয়া, যে আমি কিন্তু তোমার এনিমি যারা, তার ওখানে আমি ঘর বাঁধতে শুরু করছি। একই কাজ সে করার চেষ্টা করতেছে চায়নার সাথে, সো দ্যাট চায়না এবং পাকিস্তানের যে দীর্ঘ রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে যেন একটু কন্ট্রোলে রাখা যায়। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। আমরা দেখেছি গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেও কিন্তু আফগানিস্তানের যে বাগরাম ঘাঁটি আছে সেটি পুনরুদ্ধার করার বা কথা বলেছে, এবং এর পরপরই আমরা দেখেছি আফগানিস্তানের যে কর্তৃপক্ষ তারাও সেখানকার স্থানীয়দেরকে সেখান থেকে সরে যেতে বলেছে। এই যে যুদ্ধটা হলো, আপনি কি মনে করেন এটা কোনো প্রভাবক হিসেবে কাজ করেছে, বা এটা কোনো একটা যোগসূত্র থাকতে পারে? না, ট্রাম্পের বাগরাম ঘাঁটি চাওয়ার ব্যাপারটা একরকম, এটা কারণ আমার কাছে মনে হচ্ছে আমেরিকা আসলে আগের সেই জৌলস হারাচ্ছে। আছে না, পুরাতন জমিদাররা এক সময় মনে করেন যে জৌলস হারায়া যায়, বাট স্টিল দেখবেন পালকি ছাড়া চলে না, ওরকম ব্যাপার আর কি। আমেরিকার জন্য এখন খরচের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে আপনি আমেরিকাকে বুঝতে হইলে আপনি এক আঙ্গিকভাবে বুঝতে গেলে মানে একটু সম্ভব হয় না, একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে কয়েকটা জিনিস কনসিডারেশনে রাখা লাগবে। নাম্বার 1, সেটা হচ্ছে যে পুরা পৃথিবী জুড়ে ডলারাইজেশনের একটা কিন্তু হুজুগ উঠে গেছে অলরেডি। মানে এখন আর ডলারের রিজার্ভ রাখতে চাচ্ছে না অনেক রাষ্ট্র, ব্রিক্স, তারপর অন্যান্য যেগুলো আছে ওরা উঠতেছে। 2 নম্বর হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমেরিকা পৃথিবীতে যে USAID নামের একটা দাতা সংস্থা ছিল, এটা বন্ধ করে দিচ্ছে। জাতিসংঘে আমেরিকার অবদান ইভেন গত বছরও যদি ধরি,
জাতিসংঘের শান্তি রক্ষার যে টোটাল বাজেট আছে এই বাজেটের স্ট্রেইট 26.8% দেয় হচ্ছে ইউএসএ। এবার সেটা কমায় দিচ্ছে। কমায় দেওয়ার ফলে সমস্যা কি হলো? সমস্যা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 1313 জন শান্তিরক্ষী ফেরত আসতেছে এই শান্তিরক্ষা মিশন থেকে। তো আমেরিকার কিন্তু আস্তে আস্তে জৌলস একটু কমতেছে ওই জায়গায়। এবং ট্রাম্পের যে পাগলা নীতি, ম্যাডম্যান থিওরি যেটাকে বলে, সেটা দিয়ে সে এখন চেষ্টা করতেছে। বাট থিং ইজ দ্যাট পৃথিবীটা আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা, তথ্যগত যোগাযোগ ব্যবস্থা এত চমৎকারভাবে আগাইছে। এখন আপনি ইসরায়েলে মনে করেন যে ওই গাজাতে আপনি মানুষ মেরে ওই শুধুমাত্র CNN বিবিসিকে কন্ট্রোল করে নিউজগুলোকে হাবিস করে দিবেন, এটা সম্ভব না। আগে তো মানুষজন এই জাতীয় নিউজের জন্য তেহরান রেডিও, ইরান রেডিও যেগুলো আছে এগুলো শুনতো যে আসলে অল্টারনেটিভ ভিউটা কি। এখন আর দরকার হচ্ছে না। এখন আপনার এত চমৎকারভাবে মনে করেন যে ভিডিও ফুটেজ সহ ব্লগ হচ্ছে, পডকাস্ট হচ্ছে, সো ইউ ক্যান্ট হাইড। এখন রথচাইল্ড ফ্যামিলি দিয়ে টাকা ছড়ায় দিয়ে আপনি পুরা হিস্ট্রি খায় ফেলতে পারবেন না। এখন মনে করেন যে আমেরিকার উইকনেসগুলা দ্রুত বের হয়ে আসতেছে। 1, 2 নম্বর হচ্ছে চায়নার কাছে আমেরিকা টেকনোলজিক্যালি অলরেডি পিছিয়ে গেছে প্রায় 100 কিলো। মানে ইভেন ইউএসএর যে বিশেষজ্ঞ আছে তারাই বলতেছে যে চায়না এখন টেকনোলজিক্যালি এমন অবস্থায় পৌঁছাইছে আমেরিকার পক্ষে আর তাকে ক্যাচ করা সম্ভব না। এতদিন আমেরিকা কিভাবে চলছে? পৃথিবীর যে কোনো দেশে মেধাবী যে কেউ হোক, যদি তার ভিতরে স্পার্ক থাকে যে সে নতুন ইনোভেট করতে পারে অথবা নতুন কিছু করার স্কলারলি মানে মাইন্ড তার আছে, ব্রেন তার আছে, ও তাকে কিন্তু ভিসাতে নিয়ে যেত। তো ওই ব্যবসাটা তো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে কেন? কারণ মানুষের ভেতরে মানে এটা আল্লাহই দিছে, এছাড়া সম্ভব না, যে ওভারঅল মানুষের সাইকোলজিক্যাল ডোমেইনে চেঞ্জ আসছে। এখনকার জেনারেশনে যারা আছে দে আর নট রিয়েলি বদার্ড যে আমি মাস শেষে কত টাকার চাকরি পাবো। মানে আগে একটা চাকর চাকরি একটা ব্যাপার ছিল না। ডক্টর ইউনূস কিন্তু অনেক সময়ে অনেক কথা বলেন তরুণদেরকে উৎসাহ দিতে। ওনার উৎসাহ পাওয়ার পরে পলিটিক্যাল পার্টিও দাঁড়ায় গেছে একটা, মানে ওদের ফিউচার টিচার দেখা। বাট একটা কথা কিন্তু উনি ভালো বলছে যে দ্য ডেইজ আর কামিং, ওখানে চাকরি বাকরি আসলে আর অতটা ইম্পর্টেন্ট হবে না, কারণ ইনকাম জেনারেশনের বিভিন্ন চমৎকার পদ্ধতি তৈরি হয়েছে। এবং এখনকার নিউ জেনারেশন যেটা আছে তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল। আপনি তাকে ওই দিন আমি মজার একটা জিনিস দেখলাম যে এক সংবাদকর্মী সম্ভবত একটা জেনজি একজনকে জিজ্ঞেস করছে কি একটা মতামত চাইছে, তো সে হাসতে হাসতে বলছে, এম আই পেইড ফর দিস? মানে তুমি যে আমার কথা শুনবা এই জন্য কি তুমি আমার টাকা দিবা? না হলে আমার কথা বলার দরকার নেই। সো দে আর রিয়েলি প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল একটা মানে যে গ্লোবাল সোসাইটি, এই সোসাইটিতে এখন সুবিধা হয়েছে কি, আগে তো জ্ঞান কক্ষিগত ছিল, এখন আর কক্ষিগত নাই। আপনি এখন গুগল করতে পারতেছেন, চ্যাট জিপিটি করতে পারতেছেন। সো নলেজ মানে অ্যাক্সেস টু নলেজ এখন খুব ইজি। সো এই যে অ্যাডভান্টেজগুলো আছে, এই অ্যাডভান্টেজগুলোর কারণে যেটা হয়েছে আমেরিকার সেই দুর্দান্ত প্রতাপ যেটা আছে এটা এখন অনেক আস্তে আস্তে শ্রিঙ্ক করতে শুরু করছে। আর আরেকটা জিনিস হয়েছে যে ধরেন আমেরিকা তো হচ্ছে 200 বছরের সভ্যতা, আর ধরেন পার্সিয়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা, অটোমান এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, রাইট? এগুলোকে যদি আপনি একত্র করে ধরেন তাহলে তো সেই তুলনায় আমেরিকার এটা কিছুই না। তো ওই যে প্রাচীন সভ্যতাগুলো ছিল তারা আস্তে আস্তে জাগতেছে, এই যে মানে রাইজ হইতেছে, এবং তারা এখন কোলাবোরেট করতে শুরু করছে। তারা একটা কমন এনিমি খুঁজে পাইছে, সেটা হচ্ছে ইউএসএ। এবং ইউএসএ এখন নেটোর পিছনেও লাগতেছে, বাজেট কমায় দিচ্ছে। আলটিমেটলি ইউএসএ আস্তে আস্তে কনফাইন্ড হয়ে যাচ্ছে। আই এম নট শিওর যে এখন যদি কেউ আমাকে বলে যে তুমি কি মাইগ্রেট করবা কিনা ইউএসএতে, আই উইল সে নো, বিকজ দ্য ফিউচার আই প্রেডিক্ট ইউএসএর ব্যাপারে তার চেয়ে আমার বাংলাদেশ ভালো, ইনশাল্লাহ অনেক ভালো অবস্থায় থাকে। তো এখন এই ইউএসএ যখন বলে যে বাগরাম ঘাঁটি ফেরত চায়, ও ফেরত দিয়ে করবে কি? ও তো এখন ইরান স্টাইলে প্রক্সি ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আমরা কখন প্রক্সি ক্রিয়েট করি? যখন আমি জানি যে আমার মিসাইল টেকনোলজি অথবা আমার
অ্যাটমিক টেকনোলজি, নিউক্লিয়ার টেকনোলজি অথবা আমার বিমানের টেকনোলজি এখনো ওই লেভেলে পৌঁছায় নাই যেখানে আমি ডাইরেক্ট হিট করে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। তখন আমি করি কি, তখন আমি প্রক্সিগুলো ক্রিয়েট করি যাতে যুদ্ধটার ব্যাপ্তি বাড়ে। এবং প্রক্সি যুদ্ধে সরাসরি হার জিত বলতে কিছু নাই। ছোট্ট একটা খণ্ডে আমি হয়তো একটু হারছি, আরেকটা জায়গায় আমি ট্রান্সফার দিচ্ছি। সো দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। তো এখন ইউএসএ তাদের বিশ্বজুড়ে প্রায় 800টার বেশি ক্যান্টনমেন্ট ছিল, এখান থেকে কমতেছে আস্তে 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 অনেক কমে যাচ্ছে। জাপানে যেরকম আগে চাইনিজদের সাথে জাপানদের যে মুখোমুখিটা, তার মাঝখানে আগে ইউএস এর প্রেজেন্স ছিল, এই প্রেজেন্স এখন কমে আসছে। এর ফলে জাপান এখন নিজে মানে সামরিক সক্ষমতা ইনডাইরেক্টলি বাড়ানোর চেষ্টা করতেছে। তো এই প্রেক্ষিতে বাগরাম ঘাঁটি তার আসলে এই মুহূর্তে অত দরকার নেই, ঠিক আছে। সে এখন পাকিস্তানকে দিয়েই আস্তে আস্তে আফগানিস্তানকে আরো কুলডাউন, কিছুটা হাম্বিতাম্বি করার জন্য এইটা হচ্ছে বাগরাম লইয়া বাগাড়ম্বরের মেইন কারণ হচ্ছে যে একটু ট্রাম্পের দেখানো, প্রেজেন্স দেখানো, জাহির করা, দেখো বাইডেন থাকতে এটা হারাইছি, আমি ট্রাম্প এটা দখল করে দিব, আমি আবার এটা আইনা দিব, পারলে নোবেল 2.0 আমাকে দিও। ঠিকই বলছেন। আমরা একটু দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতির যে জটিল সমীকরণ, সেই সমীকরণের একটু চিত্রটা দেখতে চাই আপনার পর্যবেক্ষণের মাধ্যমে। সেটি হচ্ছে ভারত পাকিস্তান, পাকিস্তান এই দিক দিয়ে আফগানিস্তান, আবার বাংলাদেশ ভারত। আসলে ভূ রাজনীতির যে আসলে জটিল সমীকরণটা আসলে দক্ষিণ এশিয়া জুড়ে উঠে আসে। এখানে অন্যতম একটা বড় চরিত্র হচ্ছে চীন। আমাদের যে আঞ্চলিক যে সংকটগুলো লেগে আছে, যদি বলেন যে কূটনৈতিক সংকট, যদি বলি বাংলাদেশের সাথে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা কূটনৈতিক টানাপোড়েন আছে, অন্যদিকে পাকিস্তান এবং ভারতের একটা যুদ্ধ হয়েছে কিছুদিন আগে এবং অতি সম্প্রতি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। এবং আরেকটি সবচেয়ে মজার ব্যাপার, আমেরিকার শুল্ক নীতির কারণে আপনি একটু আগে বলেছেন যে ভারতের সাথে নতুন করে যে একটা প্রেমের সম্পর্ক বা সুন্দর একটা কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠছে চীনের সাথে। তো সেক্ষেত্রে চীন যেহেতু অন্যতম একটা বড় পরাশক্তিধর দেশ, সেক্ষেত্রে আপনি চীনকে কিভাবে দেখছেন, আসলে চীনের ভূমিকাটা আসলে কিভাবে দেখছেন এই আমাদের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে? ধন্যবাদ। চীনের যে উত্থান এবং এখন যেটা এতদিন যেটাকে রাইজিং ড্রাগন বলা হইতো, সেই ড্রাগন এখন আসলে অনেক শক্তিশালী ড্রাগনে পরিণত হয়েছে। কিন্তু চীনের সাথে যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই, আমেরিকার একটা গুণগত পার্থক্য, যেটা আমেরিকা চায় হচ্ছে ইউনিপোলার একটা ব্যবস্থা, যেখানে আমেরিকাই নাম্বার 1 থাকবে, বাকিরা তাকে ফলো করবে। সেক্ষেত্রে চীন অনেকটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচে আগাচ্ছে। চীন কখনো দেখবেন যে কোনো যুদ্ধে জড়াচ্ছে না, এবং কোথাও যদি কোনো যুদ্ধ হয় সেখানে কিন্তু তার সৈন্য পাঠাচ্ছে না এখন পর্যন্ত। চীন খুব স্লোলি টেকনোলজিতে এবং কমার্সে, ট্রেড অ্যান্ড কমার্সে তারা গ্লোবাল আধিপত্য অর্জন করে নিয়েছে। সুতরাং এককভাবে যদি চীন বনাম ইউএসএ ধরি আমরা, তাহলে এখন আমি বলবো যে চীন ইউএসএর প্রায় সমকক্ষ, এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি যদি আপনি টেকনোলজির কথা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, অথবা স্কেলিং অফ টেকনোলজি, প্রোডাকশনের কথা যদি বলেন, এই জায়গাগুলোতে অনেক আগে চীন এগিয়েছে। বাট আমেরিকা তো একা আমেরিকা না, আমেরিকা অ্যান্ড ইউরোপ, অস্ট্রেলিয়া, এরা সবাই আসলে একত্রে থাকে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে চীনের এখনো আসলে অনেক পথ পাড়ি দেওয়া বাকি। চীন প্রকারান্তে যেটা মনে হচ্ছে যে একটা অল্টারনেটিভ মানে প্ল্যান হিসেবে যেটা আগাচ্ছে, সেটা হচ্ছে যে শ্বেতাঙ্গ নির্ভর যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান, এদেরকে বাইপাস করে বাকি পৃথিবীটাকে নিয়ে চীন আগানোর প্ল্যান করছে। আপনি দেখবেন যে আফ্রিকাতে চীন কিন্তু খুব চমৎকারভাবে এক্সপান্ড করছে। আপনি যদি গ্লোবাল সাউথের কথা বলেন, সেখানেও আপনি সাউথ ইস্ট এশিয়ার কথাই যদি আমরা ধরি, আগে তো ভারত এবং চীনের ভেতরে একটা দ্বৈরথ ছিল। তো মনে হচ্ছে যে ভারত
মেনে নিয়েছে যে চীন যে গতিতে আগাচ্ছে এবং চীন যে গ্যাপ ক্রিয়েট করেছে এটা সহসাই তার পক্ষে এলিমিনেট করা সম্ভব না। সুতরাং এই সাউথ ইস্ট এশিয়ায় একমাত্র ভারতই বাকি ছিল চীনের সাথে ফ্রেন্ডশিপে আসতে, যেটা কিন্তু এই রিসেন্টলি ট্রাম্পের যে শুল্ক নীতির কারণে, ট্যারিফ যে মানে হাইক, এইটার কারণে সে বাধ্য হলো এখন চীনের সাথে চলে যেতে। নাও সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্সটা এটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের সার্কভুক্ত কয়েকটা কান্ট্রির কথা যদি আমরা বলি, ভারত নিজেকে সুপার পাওয়ার ভাবতে শুরু করে মাঝে মাঝে, এবং সুপার পাওয়ার ভাবতে শুরু করার ফলাফল হিসেবে মালদ্বীপের কাছেও সে ধাক্কা খায়, নেপালের কাছেও ধাক্কা খায়, বাংলাদেশের কাছেও ধাক্কা খায়, আর পাকিস্তানের সাথে তো তার আগে থেকেই রয়ে গেছে বৈরী সম্পর্ক। ভারত, আমরা যদি মিস্টার গুন্থারের সেই টুইটের কথা বলি, যেখানে সে বলছে যে ভারতকে আর ভারত না বলে এখন থেকে এক্স ইন্ডিয়া বলাই ভালো, কারণ ভারত 8টা অংশে ভাগ হয়ে যাবে, এটা কিছুদিন আগে বলেছে, কিছুদিন আগেই বলছে, এবং লজিকও দেখিয়েছে কেন হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে তারা বলছে যে পশ্চিমবঙ্গ হয়তো বাংলাদেশকে রিকোয়েস্ট করবে গ্রেটার একটা বাংলার ইয়ে করার জন্য, 7 সিস্টার্স ওদিকে আলাদা হয়ে যাবে। সো ভারত এখন এই থ্রেটে মানে নিজেরাই থ্রেটেন্ড অবস্থায় আছে। সুতরাং ভারতের এই মুহূর্তে নমনীয় হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের ওই ক্যাপাসিটি এখনো হয় নাই যে সে জায়গায় জায়গায় যুদ্ধ খুঁজে বেড়াবে। সো মানে অফকোর্স ইউরোপে এবং আমেরিকায় যেহেতু তার জনসংখ্যা অনেক বেশি, ইভেন আপনি গান্ধীর কথা যদি বলেন, উনি কিন্তু ভারতের মানে দায়িত্ব নেওয়ার আগে সাউথ আফ্রিকায় ছিলেন, একজন উকিল হিসেবে কাজ করতেন। তো ভারতের এই মাইগ্রেশন প্যাটার্নটা এবং ভারতীয় ডায়াসপোরাটা অনেক বড়। তো ওইটার কারণে তারা হয়তো একটা ভুল ধারণায় ঢুকে গিয়েছিল যে তারা প্রতিবেশীদের সাথে মানে যেন তেন সম্পর্ক রেখেও কিছু একটা করতে পারবে। তো ওটা যেহেতু এখন সাবডিউড হয়েছে এবং দক্ষিণ এশিয়ায় যেহেতু চীনের প্রাধান্য এখন বৃদ্ধি পাইছে, এখানে একটা পাওয়ার ব্যালেন্স আসতে শুরু করছে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখি যে পাকিস্তানের সাথে চীনের অনেক আগ থেকেই বেশ ভালো সম্পর্ক। এই দিক থেকে যদি ভারত এবং নতুন করে চীনের যে সম্পর্ক, এটা যদি কূটনৈতিকভাবে এই সম্পর্কটা আরো স্ট্রেন্থিং হয়, সেক্ষেত্রে পাকিস্তানের সাথে কি চীনের কোনো ধরনের টানপোড়েন তৈরি হতে পারে, বা আপনার পর্যবেক্ষণ কি বলে? চীন খুব মানে সেফ একটা ফ্রেন্ডশিপ রুল বজায় রাখছে, যেটা আমি বাংলাদেশ এবং মিয়ানমারের উদাহরণ দিয়ে বলতে পারি। যে চীনের সাথে কিন্তু বাংলাদেশেরও ব্যবসা আছে, আমরাও তাদের কাছ থেকে সমরাস্ত্র কিনি, চীনের কাছ থেকে আবার মিয়ানমারও সমরাস্ত্র কিনছে। সুতরাং সে ওই লাইনটা ড্র করে রাখে, যেটা সে কখনো ক্রস করে না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের খুব এক্সপেকটেশন ছিল যে চীন হয়তো মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করবে, চীন কিন্তু কখনো সেটা করেনি। সুতরাং ভারত এবং পাকিস্তানের ভিতরে যে ইন্টারনাল ক্ল্যাশ আছে, আমার ধারণা এইটাতে চীন কোনো পার্টির সাথে এককভাবে কোনো নেগোসিয়েশনে আসবে না। এবং চীন এবং ভারত যেহেতু এখন কাছাকাছি আসছে, আমি বরং পজিটিভটাই নেওয়ার চেষ্টা করব যে চীনের প্রভাবের কারণে এখন বরং ভারত এবং পাকিস্তানের ভিতরে রিলেশনটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। কারণ যেই বাঁধগুলো মানে ভারত খুলে দেওয়ার চেষ্টা করছে, অথবা যেই নদীতে বাঁধ দেওয়ার চেষ্টা করছে, ইন্ডাস্ট্রিটির কথা বলছি, তাদের অনেকগুলোর উৎস কিন্তু আবার চায়নায়। এক্স্যাক্টলি। সুতরাং চায়না আবার ওখান থেকে প্রেশার ক্রিয়েট করতে পারতেছে। সো এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হওয়ার সুযোগ এবং সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি যে দক্ষিণ এশিয়া এবং মানে চীনের ক্ষেত্রে আমি বটম লাইন যেটা ড্র করব, সেটা হচ্ছে চীন এখন ওই মোরাল লেভেলে পৌঁছে যাচ্ছে যেখান থেকে তাকে আসলে একেবারে দৃষ্টিকটু পক্ষপাতিত্বের দরকার নাই। না, একেবারে। আপনি আজকে আমাদের পুরো অনুষ্ঠানে খুবই চমৎকারভাবে দর্শকদের বুঝিয়েছেন। আমরা আবারও ইরান রেডিও বাংলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নানান ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাই সহায় হন। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।